হোয়াইট হাউসের লনে তখন সারা বিশ্বের চোখ। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপস্থিতিতে সেই দিন স্বাক্ষর হতে চলেছে ঐতিহাসিক অসলো অ্যাকর্ড। 1993 সালের সেই দিন সকলেই হয়তো ভেবেছিলেন এইবার সামগ্রিক ইতি টানা হলো ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রাবিন ও পিএলও প্রধান ইয়াসির আরাফাতকে সেই বছর যখন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়, ইউনাইটেড নেশন প্রায় 5 যুগ পর একটু শান্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু তারপর কি এমন হয় দুই দেশের মধ্যে? একসময় প্রায় হাত মিলিয়ে নেওয়া দুই দেশের হাজারো মানুষকে কেন আজ প্রাণ হারাতে হচ্ছে প্রতিদিন? চতুর্দিকে কেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন? আসুন আজ বুঝতে চেষ্টা করি ইসরায়েল প্যালেস্টাইনের এই দ্বন্দ্বের আসল সমস্যা ঠিক কোথায়, কে দায়ী আজকের এই পরিস্থিতির জন্য। সত্যি কি কোনোদিন শান্তি ফিরবে আবার এই দুই দেশের মধ্যে? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব ভালো করে বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে দুই দেশের ইতিহাস ঠিক। 1948 সালে ইসরায়েল যখন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, জেনে হয়তো অবাক হবেন, তার আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ ছিলই না। আজ যেখানে ইসরায়েল, সেই পুরো অংশটিই ছিল প্যালেস্টাইন। তাহলে এবার প্রশ্ন হলো, একটি দেশকে কেন অন্য একটি দেশ বলে ঘোষণা করা হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 2000 বছর। আজ যেই লড়াই মূলত ইহুদি বনাম মুসলমান হয়ে দাঁড়িয়েছে, আজ থেকে মাত্র 60-70 বছর আগেও সেই লড়াই ছিল ইহুদি বনাম খ্রিস্টান। এই দুই ধর্মের লড়াই শুরু হয় যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করার পর থেকেই। 30 খ্রিস্টাব্দের কোনো এক শুক্রবার বিকেল বেলায় যখন যীশু খ্রিস্টকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে, তারপর থেকেই শুরু হয় ইহুদি খ্রিস্টান এক চিরন্তন লড়াই। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করতে শুরু করে ইহুদিদের এক বিরাট স্বার্থ লুকিয়েছিল যিশুকে ক্রুশবিদ্ধ করার পেছনে। আজকের দিনে সংখ্যার বিচারে বলতে গেলে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, দ্বিতীয় স্থানে মুসলিম। ইহুদিদের সংখ্যা অনেক পেছনে, সাকুল্যে ওই 1,58,00,000 মতো, যার মধ্যে ইসরায়েল দেশে প্রায় 75 লক্ষ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় 61 লক্ষ ইহুদি বসবাস। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 85% ইহুদিরাই এই দুই দেশে বসবাস করেন। বাকি সমস্ত দেশেই ইহুদিরা প্রাচীনকাল থেকেই সংখ্যালঘু হিসেবেই বসবাস করে। বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ইহুদিদের ওপর অত্যাচার হয়ে এসেছে প্রাচীনকাল, যার মধ্যে সবচেয়ে কুখ্যাত 1940 থেকে 1946 এই 7টি বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার এবং নাৎসি পার্টি এক প্রকার জেনোসাইড চালিয়েছিল ইহুদিদের ওপর। সহজভাবে বলতে গেলে জেনোসাইড হলো এক প্রকার পরিকল্পিত গণহত্যা, অর্থাৎ পরিকল্পিতভাবে কোনো একটি ধর্মকে মুছে ফেলার চেষ্টা। হিটলার বিশ্বাস করতেন আল্পস পর্বত অঞ্চলে যে আর্য উপজাতিরা বসবাস করত, তারা ছাড়া বাকি কারোর এই দুনিয়ায় সুস্থভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকের দিনে জার্মানির 70% মানুষ এই আর্যদেরই উত্তরসূরি। যেহেতু সমস্ত ইউরোপের সাধারণ মানুষ ধর্মীয় বিশ্বাসের দিক থেকে খ্রিস্ট ধার্মিক ছিলেন, তাই একমাত্র ধর্মীয় শত্রু হয়ে দাঁড়ায় ইহুদিরা। এখানে বলে রাখা দরকার, এই আর্যদেরই একটি ছোট অংশ ভারতে এসেছিল বৈদিক যুগে, যদিও ইতিহাসে দ্বিমত রয়েছে এই বিষয় নিয়ে। কেউ কেউ বলেন আজকের দিনের কাজাকিস্তান বা উজবেকিস্তান অঞ্চল থেকে এই আর্যদের আগমন, আবার কেউ কেউ এই আর্যদের আদি বাসস্থান হিসেবে দক্ষিণ জার্মানিকেই তুলে ধরেন। যাই হোক, আসল ঘটনায় ফেরা যাক। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমগ্র ইউরোপ জুড়ে প্রায় 90 লক্ষ ইহুদিরা বসবাস করে। আমরা জানি হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে বিভিন্ন দেশ জয় করেছিল, ফলে শুধু জার্মানি নয়, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক, ফিনল্যান্ড সমস্ত দেশ থেকে জেনোসাইড প্রক্রিয়ায় ইহুদি ধর্মকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়। আজও মানব ইতিহাসে কালো অক্ষরে লেখা রয়েছে নাৎসি পার্টির কনসেন্ট্রেশন ক্যাম্প। গবাদি পশুর মতো ধরে আনা হতো মানুষদের, রাখা হতো দম বন্ধ করা ছোট্ট ঘরে, তারপর বদ্ধ চেম্বারে ঢুকিয়ে ছেড়ে দেওয়া হতো বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস। পরে এই নিয়ে অনেক সিনেমা তৈরি হয়,
যার মধ্যে অন্যতম লাইফ ইজ বিউটিফুল। যারা দেখেননি দেখতে পারেন। নাৎসিদের এই কনসেন্ট্রেশন ক্যাম্পে আসা এক বাবা ও তার ছেলের গল্প। হিটলার যেহেতু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন, তাই ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্পূর্ণভাবে সমর্থন করে ব্রিটেন। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি পক্ষ তৈরি হয়। একদিকে ছিল জার্মানি, জাপান ও ইটালি, অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। যুদ্ধ শেষে শোচনীয়ভাবে পরাজিত হয় জার্মানি। হিটলার আত্মহত্যা করেন। যুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন ও আমেরিকা ঠিক করে ইহুদিদের সাহায্য করার কথা। ওই যুদ্ধে তাদের সমর্থন করা প্রতিদান বলতে পারে। ইউরোপে যত ইহুদিরা বেঁচে ছিল তাদের সকলকে তারা পাঠাতে শুরু করে রেড সি অঞ্চলে। কিন্তু এই রেড সি অঞ্চলই কেন? আসলে জেরুজালেম বরাবরই ইহুদিদের জন্য খুব পবিত্র একটি স্থান। বিখ্যাত আল আকসা মসজিদ এবং টেবিল মাউন্ট এখানেই অবস্থিত। শুনলে হয়তো একটু অবাক হবেন, কিন্তু মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের উৎপত্তি এখান থেকেই এবং একই ধরনের কিছু বিশ্বাস থেকে, খানিকটা ওই হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের আদলে। সেই সময় পুরো এলাকাটাই ছিল প্যালেস্টাইন। না কোনো গাজা স্ট্রিপ, না কোনো ওয়েস্ট ব্যাংক। সেই সময় রাজা অটোমন রাজত্ব করতেন এই অঞ্চলে এবং তার রাজত্বকালে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান তিন ধর্মের মানুষেরাই খুব মিলেমিশে থাকতো এই পুরো অঞ্চলটিতে। এবার এই ঘটনার সূত্র ধরে আমরা একটু পিছিয়ে যাই। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ব্রিটেন ও ফ্রান্স রাজা অটোমনকে হারানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে ক্রমাগত। ব্রিটেন এই সময় আরবের সঙ্গে একটি মৌখিক চুক্তি করে। তারা জানায় আরব যদি রাজা অটোমনকে হারাতে ব্রিটেনকে সাহায্য করে তাহলে পুরো প্যালেস্টাইন এলাকা তুলে দেওয়া হবে আরবের হাতে। আগে পিছিয়ে কিছু না ভেবে আরব সম্মতি জানায় এই চুক্তিতে। কারণ আরব বহুদিন ধরেই চাইছিল সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত পুরো অঞ্চলটিকে নিয়ে একটি আরব উপমহাদেশ তৈরি করত। অন্যদিকে ব্রিটেন একই ধরনের একটি মৌখিক চুক্তি স্বাক্ষর করে বসে ইহুদিদের সাথে। তাদের বলা হয় তারাও যদি ব্রিটেনকে সাহায্য করে তাহলে প্যালেস্তাইন অঞ্চলের বেশ কিছুটা অংশ তাদের হাতে তুলে দেওয়া হবে নিজেদের একটি স্বাধীন দেশ গঠন করার জন্য। ইহুদিরা প্রাচীনকাল থেকেই দেখে আসছে বিভিন্ন দেশে বিভিন্ন সময় কীভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, ফলে তারা বেশ বুঝতে পারছিল সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিজেদের একটি দেশ থাকা ভীষণভাবে প্রয়োজন। এরপর রাজা অটোমন পরাজিত হলে ব্রিটেন সমস্ত চুক্তির কথা অস্বীকার করে বসে। আরব দেশ অসন্তুষ্ট হয় এবং ব্রিটেন নিজের বন্ধু রাষ্ট্র ফ্রান্সের সাথে এই সমস্ত এলাকাটি ভাগ করে নেয়। আরও 10 বছর আমরা এগিয়ে গেলে দেখতে পাই জার্মানিতে ধীরে ধীরে ক্ষমতা পাচ্ছে হিটলার। হিটলার কিভাবে রাজনৈতিক ক্ষমতা পেল সেই বিষয়ে বিশদে আলোচনা এই ভিডিওতে আমরা করব না, কারণ ভিডিওর মূল পয়েন্ট সেটি নয়। ভিডিওর শুরুর দিকে বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার এক প্রকার জেনোসাইড চালায় ইহুদিদের ওপর। কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের বন্দি করে রাখা হয়। মনে ক্ষোভ থাকলেও আবার ব্রিটেনকে সাহায্য করতে বাধ্য হয় ইহুদিরা। যুদ্ধ শেষ হয়, জার্মানি পরাজিত হয়, আত্মহত্যা করেন হিটলার। প্রতিদানের পুরস্কার স্বরূপ ব্রিটেন সমস্ত ইহুদিদের রেড সি অঞ্চলে পাঠাতে শুরু করে। আসলে এর পেছনে প্রধান উদ্দেশ্য ছিল আমেরিকায় থাকা একটা বড় সংখ্যক ইহুদিদের মন জিতে আমেরিকার রাজনীতিতে প্রবেশ করা। তবে এটা প্রথমবার ছিল না যখন রেড সি অঞ্চলে মাস মাইগ্রেশন হয় ইহুদিদের। এই মাস মাইগ্রেশন প্রথম দেখা যায় 1880-81 সাল নাগাদ। সমস্ত ইহুদিরা রেড সি অঞ্চলে এসে উপস্থিত হলে ব্রিটেন আচমকা জানায় সে আর এই অঞ্চলের দায়িত্ব নিতে পারবে না। তাহলে ইহুদিদের বহুকাঙ্ক্ষিত দেশ অগত্যা দায়িত্ব পৌঁছয় ইউনাইটেড নেশনের কাছে। ইউএন 1948 সালে অফিসিয়ালভাবে একটি ম্যাপ প্রকাশ করে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাপের লাইট কালারের যে অংশগুলি সেগুলি দেওয়া হয় ইসরায়েলকে এবং তুলনামূলক ডার্ক কালারের অংশগুলি পায় প্যালেস্টাইন। প্যালেস্টাইন দেশটিকে আপাতভাবে দুটি ভাগে ভাগ করা হয়। একদম সরু অংশটির নাম রাখা হয় গাজা স্ট্রিপ এবং পূর্ব দিকের অংশটির নাম রাখা হয় ওয়েস্ট ব্যাংক। প্যালেস্টাইনের সমস্ত অঞ্চলকে আমরা শতাংশের বিচারে ভাগ করলে মোটামুটি 60% অঞ্চল দেওয়া হয় ইসরায়েল দেশকে, বাকি 40% পায় প্যালেস্টাইন নিজে। এছাড়া
ইউএন সিদ্ধান্ত নেয় যেহেতু জেরুজালেম খ্রিস্টান, মুসলমান এবং ইহুদি ৩ ধর্মের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, তাই জেরুজালেম থাকবে তাদের নিজস্ব তত্ত্বাবধানে। এভাবেই ১৯৪৮ সালে জন্ম হয় ইসরায়েল দেশে। আর এখান থেকেই মূল সমস্যার সূত্রপাত। সমস্ত আরব দেশ ক্ষুব্ধ হয়। তারা বিশ্বাস করতে শুরু করে ব্রিটেন নিজেদের ঔপনিবেশিক সাম্রাজ্য বজায় রাখবার জন্য এই অদ্ভুত বন্টন করেছে, যার ফলে সেই বছরই অর্থাৎ ১৯৪৮ সালে ৫টি আরব দেশ একসাথে যুদ্ধ ঘোষণা করে নতুন জন্ম নেওয়া ইসরায়েল দেশের বিরুদ্ধে। ইতিহাসে এই যুদ্ধের নাম রাখা হয় ফার্স্ট ইসরায়েলি আরব ওয়ার। ইসরায়েলের সাধারণ মানুষ বেশ বুঝতে পেরেছিল নিজেদের দেশ না থাকলে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। দেশ বাঁচাতে তারা খুব লড়ে এবং সকলকে অবাক করে দিয়ে ১৯৪৯ সালে ইসরায়েল এই যুদ্ধ জিতেও যায়। যুদ্ধ যখন শেষ হয় তখন দেখা যায় গাজা স্ট্রিপ চলে গিয়েছে মিশরের কাছে এবং ওয়েস্ট ব্যাংক অঞ্চলে জর্ডান কায়েম করেছে নিজেদের কর্তৃত্ব। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার পর প্যালেস্টাইনের সাধারণ মানুষদের কাছে নিজেদের থাকার মতো আর কোনো দেশই রইল না। এরপর ১৯৬৭ সালে আরও একটি যুদ্ধ হয় ইসরায়েল ও সমস্ত আরব দেশের মধ্যে। প্রায় ৬ দিন এই যুদ্ধ চলে। এই যুদ্ধে ইসরায়েল শুধু যে জিতে যায় তাই নয়, যুদ্ধ শেষ হওয়ার পর দেখা যায় গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুয়েজ খালের পূর্ব দিকের মিশরের এই বড় অংশটিও দখল করে নেয় ইসরায়েল। প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে নিজেদের কাছে কোনো দেশ না থাকায় প্যালেস্টাইনে ন্যাশনাল মুভমেন্ট ধীরে ধীরে শুরু হতে থাকে। সাধারণ মানুষেরা একসাথে হয়ে একটি আঞ্চলিক সংগঠন তৈরি করে। নাম রাখা হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে PLO। প্রাথমিকভাবে এই PLO সংগঠন সিদ্ধান্ত নেয় অস্ত্রের সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধ দ্বারা লড়বে, যার ফলে আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটেন একসাথে PLOকে একটি জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়। যদিও একজনের দৃষ্টিভঙ্গি থেকে দেখে যাদেরকে আমরা জঙ্গি সংগঠন বলে ভাবছি, অন্য আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তারা কিন্তু একটি রেভলিউশনারি সংগঠন। কারণ PLOর উদ্দেশ্য নিজেদের দেশ ফেরত পাওয়া। সেই কারণে ১৯৭০-৭১ সাল নাগাদ ইউনাইটেড নেশন অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জারি করে যে PLO প্যালেস্টাইনের সাধারণ মানুষদের কেবলমাত্র একজন প্রতিনিধি। অন্যদিকে আরব দেশগুলি বেশ বুঝতে পারছিল যে যুদ্ধ করে ইসরায়েল দেশকে পরাস্ত করা একটু কঠিন, তাই তারা সিদ্ধান্ত নেয় ঘুরপথে পরাস্ত করতে হবে ইসরায়েলকে। যেমন ভাবা তেমনই কাজ। ব্ল্যাক সেপ্টেম্বর নামের একটি আঞ্চলিক আততায়ী সংগঠন নিজেদের ৮ জন সদস্যকে নিয়ে রওনা দেয় জার্মানি। মিউনিখে তখন সামার অলিম্পিক চলছে। যে হোটেলে ইসরায়েলের কোচ ও খেলোয়াড়েরা রয়েছেন সেই হোটেলে আচমকা হামলা করা হয়, মেরে ফেলা হয় ১১ জন সদস্যকে। এরপর পুলিশ আসে, শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াইতে ৫ জন জঙ্গি মারা যায়, বাকি ৩ জনকে গ্রেফতার করে জার্মানি পুলিশ। যদিও অল্প কিছুদিনের মধ্যেই জার্মানির একটি লোকাল বিমানকে হাইজ্যাক করে ওই ব্ল্যাক সেপ্টেম্বর সংগঠন। দাবি করা হয় যাত্রীদের প্রাণের বিনিময়ে মুক্তি দিতে হবে ওই ৩ জন সদস্যকে। জার্মানি সরকার চাপে পড়ে মুক্তি দেয় ৩ জন আততায়ীকে। ইসরায়েল এই খবর পেয়ে পারমিশন দেয় একটি বিশেষ অপারেশনের, যার নাম রাখা হয় র্যাথ অফ গড। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে পৌঁছই ১৯৭৯ সালে। মিশর ও ইসরায়েলের প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ এক বৈঠকে বসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন সুয়েজ খালের পূর্ব দিকের বড় অংশটি মিশরকে ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে মিশর ওই অঞ্চলের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল দেশকে। এরপর আসে সেই ঐতিহাসিক ১৯৯৩। হোয়াইট হাউসে প্রথমবার বৈঠকে বসেন PLO প্রধান ইয়াসির আরাফাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রাবিন। স্বাক্ষরিত হয় অসলো অ্যাকর্ড চুক্তি। ইসরায়েলের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন PLOকে ওয়েস্ট ব্যাংক ফিরিয়ে দেওয়া হবে, কারণ PLO কোনো আততায়ী সংগঠন নয়, তারা কেবলমাত্র নিজেদের দেশ ফেরত চাইছে। যেই সময় সমগ্র পৃথিবী ভেবেছিল সবটা এবার হয়তো সমাধান হবে, ঠিক সেই সময় গুলিয়ে যায় সবটা।
চুক্তি অনুযায়ী ওয়েস্ট ব্যাংককে 3টি ভাগে ভাগ করা হয়েছিল, এ, বি এবং সি। এ অঞ্চলগুলিতে পিএলও নিজের কর্তৃত্ব বজায় রাখবে, বি অঞ্চলে একই সাথে শাসন করবে পিএলও এবং ইসরায়েলি সরকার। অন্যদিকে সি অঞ্চলগুলিতে কেবলমাত্র কর্তৃত্ব বজায় থাকবে ইসরায়েল সরকারের। আসলে সি অঞ্চলগুলি হলো সেই সমস্ত স্থান যেখানে গত 20 বছরে ইসরায়েল বিভিন্ন কলোনি তৈরি করেছে। এখানে রয়েছে ইসরায়েলের তৈরি করা বিভিন্ন আবাসন, অফিস, হাসপাতাল ইত্যাদি। সহজ করে বলতে গেলে 1948 সালের ইউএন পার্টিশন প্ল্যান তো অনেক দূরের কথা। বাস্তবে প্যালেস্টাইনের সাধারণ মানুষ কিছু বিচ্ছিন্ন টুকরোই হাতে পায় নিজেদের দেশ হিসেবে। মানে আপনি যদি ওয়েস্ট ব্যাংকে একটি গাড়ি করে যাত্রা করেন, প্রথমে কিছুক্ষণ ইসরায়েলে থাকলেও পরক্ষণেই আপনি গিয়ে পৌঁছাবেন প্যালেস্টাইনে, তারপর আবার ইসরায়েলে, তারপর আবার প্যালেস্টাইনে। তবে এই সময় এই দুটি দেশ সমাধানের এত কাছাকাছি চলে এসেছিল যে এই সমস্যার সমাধান বের করাও হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষায় ছিল। তবে সেই সময় দুটি ঘটনা চিরকালের মতো সবটা আবার ঘেঁটে দেয়। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রাবিনের হত্যা করা হয়। হত্যা করেন ইসরায়েলের কিছু কট্টর রাইট উইং মানুষ। তাদের বক্তব্য ছিল কেন তাদের প্রধানমন্ত্রী সমঝোতার পথে হাঁটলেন ওয়েস্ট ব্যাংকের সাথে। তারা ওইটুকু অঞ্চলও পিএলওকে নিতে দেবেন না, পুরো ওয়েস্ট ব্যাংক তাদের চাই ইসরায়েল হিসেবে। অন্যদিকে গাজা স্ট্রিপ অঞ্চলের মানুষও বেশ ক্ষুব্ধ হয়েছিল পিএলওর কার্যকলাপের ওপর। তাদের বক্তব্যও ছিল প্রায় এক, পিএলও অতিরিক্ত নরম মনোভাব পোষণ করছে ইসরায়েল সরকারের প্রতি, অর্থাৎ তারাও কোনো শান্তি সমঝোতা চায় না। গাজার মানুষ একটি আঞ্চলিক সংগঠন তৈরি করার কথা ঘোষণা করে, ভোট হয়, গাজার বেশিরভাগ সিট জয় করে এই নতুন আঞ্চলিক দলটি। ফলে ওয়েস্ট ব্যাংকে পিএলওর শাসন কায়েম থাকলেও গাজা স্ট্রিপ অঞ্চলে নতুন করে ক্ষমতায় আসে এই আঞ্চলিক দলটি। আর এইভাবেই আমাদের সময়রেখায় প্রবেশ করে হামাস। এখানে বলে রাখা দরকার, ক্ষমতায় আসার আগে 2006 সালে প্যালেস্টাইনের জেনারেল ইলেকশন বয়কট করে হামাস। বিগত 2 দশক ধরে যত অশান্তি তা মূলত এই গাজা স্ট্রিপকে কেন্দ্র করেই। ওয়েস্ট ব্যাংক তুলনামূলকভাবে অনেকটা শান্ত। পিএলও যে রাজনৈতিক দলটি পরিচালনা করে তার নাম ফাতে। ফাতে অনেকটা সরকারের আদলেই কাজ করে। তবে হামাস আততায়ী সংগঠনের মতোই গাজা স্ট্রিপ অঞ্চলকে শাসন করে। হামাসের দাবি অস্ত্রের সাহায্যেই ইসরায়েলকে মানচিত্র থেকে তারা একদিন মুছে ফেলবে। পিএলওর সাথেও যথেষ্ট মতবিরোধ রয়েছে হামাসের। হামাসের এক কর্তার দাবি পিএলও নিজেদের প্রাথমিক লক্ষ্য থেকে অনেকটা সরে এসেছে। গাজা স্ট্রিপ অত্যন্ত ছোট একটি জায়গা। আমাদের মুম্বাই শহরের সাথে তুলনা করলে গাজা স্ট্রিপের আয়তন মুম্বাইয়ের অর্ধেকেরও কম। আর এইটুকু জায়গাতেই প্রায় 22-23 লক্ষ মানুষের বসবাস। গাজাতে সাধারণ জীবনযাত্রার মান এতটাই নিম্ন যে অন্যান্য দেশ গাজাকে ওপেন এয়ার প্রিজন বলেও অভিহিত করে থাকে। এখানকার শিশুরা সময় মতো খাবারটুকুও পায় না, বই খাতা তো অনেক দূরের কথা। বাইরে থেকে ইউনাইটেড নেশন যতটুকু সাহায্য গাজায় পাঠায় তার প্রায় সবটাই চলে যায় হামাসের হাতে। ইসরায়েলের উত্তরে থাকা লেবাননের হেজবুল্লাহ অনেকটা হামাসের মতনই একটি সন্ত্রাসবাদী সংগঠন, এবং হামাসের মতন হেজবুল্লাহকেও প্রত্যক্ষভাবে আর্থিক সাহায্য করে ইরান। এই নিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে প্রায়ই ছোটোখাটো অশান্তি হয় হেজবুল্লাহর সাথে। 2023 সালের 7ই অক্টোবর রাত্রিবেলা মাত্র 20 মিনিটের ব্যবধানে হামাস যখন গাজা স্ট্রিপ অঞ্চল থেকে 3500 থেকে প্রায় 5000 মিসাইল লঞ্চ করে ইসরায়েলের দিকে, তারপর আন্তর্জাতিক স্তরে ইসরায়েল সরাসরি নিশানা করে ইরানকে। তারা আন্তর্জাতিক স্তরে জানায় ইরানের আর্থিক সাহায্য ছাড়া কোনোভাবেই এত অস্ত্র হামাসের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল না। স্বাভাবিকভাবে ইরান সমস্ত কিছু অস্বীকার করলেও এরপর থেকেই শুরু হয় ইসরায়েল ও হামাসের চূড়ান্ত লড়াই। মিসাইল হামলার রাতে বিভিন্ন জায়গায় ইসরায়েলের বর্ডার ভেঙে দেয় হামাস। বিভিন্ন বাড়িতে লুট চালানো হয়,
টহল দেওয়া বিভিন্ন ইসরায়েলি সেনাকে বন্দি বানায় হামাসের সন্ত্রাসবাদীরা। মিসাইল হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এক রাতে মারা যান প্রায় 1200 সাধারণ মানুষ, যার মধ্যে 835 জন ছিলেন ইসরায়েলের মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এরপরই এক সামগ্রিক যুদ্ধ ঘোষণা করেন গাজার ওপর। বর্ডার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় গাজার। জল, খাদ্য, বস্ত্র, এমনকি বিদ্যুৎও। ইউনাইটেড নেশন এই ধরনের কমপ্লিট বর্ডার ব্লকেজকে অমানবিক বলে আখ্যা দিলেও ইসরায়েল সরকারের ভ্রুক্ষেপ নেই তাতে। একের পর এক মিসাইল হামলা হয়, ভেঙে দেওয়া হয় বিভিন্ন আবাসন, হাসপাতাল, অফিস, সমস্ত কিছু। মারা যান অগণিত মহিলা এবং শিশু। আজ প্রায় 1.5 বছর মিসাইল হামলার পর প্রতিদিন সমস্যা বেড়েছে, পরিস্থিতি খারাপ হয়েছে ধীরে ধীরে। আজকের দিনে দাঁড়িয়ে গাজার প্রায় 70% এলাকা ধ্বংসস্তূপ। গাজার সাধারণ মানুষ প্রতিদিন চাইছেন গাজা থেকে বেরিয়ে যেতে, কিন্তু সেক্ষেত্রে উপায় একটাই, ইজিপ্ট গাজা বর্ডারে রাফা ক্রসিং। আর এই রাফা ক্রসিং দিয়ে যাতে গাজার স্থানীয় মানুষেরা বাইরে বেরোতে না পারেন, তাই প্রায় প্রতিদিন এই রাফা ক্রসিং অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই নিউজ হেডলাইনটি দেখুন, এখানে স্পষ্ট রাফা ক্রসিং অঞ্চলে ইসরায়েলের ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে। বিবিসির 2রা মের নিউজ অনুযায়ী ইউএনের যে শেল্টার রয়েছে গাজাতে, সেখানেও খাবার বাড়ন্ত, হাসপাতালে জায়গা নেই আর। অর্থাৎ গাজাতে এই মুহূর্তে অবস্থা নরকের চাইতে খুব একটা ভালো কিছু নয়। প্রাচীনকাল থেকে ইহুদিদের ওপরে যে অত্যাচার হয়ে আসছে তা যতটা নিন্দনীয়, ঠিক ততটাই খারাপ ইসরায়েল আজকের দিনে দাঁড়িয়ে গাজার স্থানীয় মানুষদের সাথে যা করছে। গাজা গত 20 বছরে ইসরায়েলের সাথে যা করেছে তা যতটা ভুল, ঠিক ততটাই ভুল আজ ইসরায়েল তার উত্তরে যা করছে। 50 থেকে 70-এর দশকে বারংবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বা মিউনিক অলিম্পিকে ইসরায়েলের সাথে যা ঘটে তা যতটা দুঃখজনক, ঠিক ততটাই দুঃখজনক আজ ইসরায়েল নিজেদের ক্ষমতার জোরে ওয়েস্ট ব্যাংকে যেভাবে কলোনি তৈরি করছে তা। বিখ্যাত ফ্রেঞ্চ ফিলোসফার ভলতাইরের লেখা একটি লাইন, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস, এক্ষেত্রে বড্ড বেশি প্রাসঙ্গিক। ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ইন্টেলিজেন্স এজেন্সি মসাদ। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এই মুহূর্তে পৃথিবী বিখ্যাত। তাই সন্ত্রাস দমনে ইসরায়েলের উচিত ছিল আরও অনেক বেশি দায়িত্ববান হওয়া। সন্ত্রাসবাদীদের শাস্তি সাধারণ মানুষ, মহিলা এবং সর্বোপরি শিশুদের ওপর যাতে না গিয়ে পড়ে তা লক্ষ্য রাখা। মার্কিন প্রেসিডেন্ট তো এই পর্যন্ত বলেছেন যে যতদিন গাজা সুস্থ না হচ্ছে তারা কোনো রকম অস্ত্র আর বিক্রি করবেন না ইসরায়েলকে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলের সমস্ত সাধারণ মানুষও চাইছে যুদ্ধ বন্ধ হোক। রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি। তবে আজকের এই পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে যথেষ্ট পরিমাণে দায়ী, সে কথা অস্বীকার করা যায় না। ইসরায়েলের সমস্ত নিউজ চ্যানেলে আজকে ঘুরছে নেতানিয়াহুর প্রতিটি ভুল পদক্ষেপের কথা। এখানে বলে রাখা দরকার, ইসরায়েলের মিডিয়া সৌভাগ্যবশত এখনো পর্যন্ত স্বাধীন, সেই কারণে তারা সমস্ত রকম প্রশ্ন করতে পারে সরকারকে, প্রধানমন্ত্রীকে। আসলে ক্ষমতায় আসার পর থেকে নেতানিয়াহু বরাবর পিএলওকে দূরে সরিয়ে রেখে হামাসের প্রতি একটু অতিরিক্ত সহানুভূতিশীল হতে গিয়েছিলেন। আসলে নেতানিয়াহু চেয়েছিলেন ডিভাইড অ্যান্ড রুল পলিসি অবলম্বন করতে, অর্থাৎ ফাতে এবং হামাসের মধ্যে চিরকাল একটি দূরত্ব বজায় রাখতে, যাতে প্যালেস্তাইন দেশকে কোনোদিন এক হতে না দেওয়া যায়। এই আর্টিকেলটি দেখুন, এখানে স্পষ্ট বলা হচ্ছে নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তই আজকের যুদ্ধের প্রধান কারণ। একসময় তো এই অভিযোগও উঠেছিল যে আরব দেশ থেকে আর্থিক সাহায্য ইসরায়েল হয়েই পৌঁছতো হামাসের হাতে। এছাড়া আরও বহু স্ক্যামের সাথে জড়িয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর নাম। সবচেয়ে বড় অভিযোগ তার বিরুদ্ধে বিচার ব্যবস্থার হেরফের করতে চাওয়া। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু চেয়েছিলেন কোন মামলায় কোন বিচারক বসবেন তা তিনি নিজে নিয়ন্ত্রণ করতে। ইসরায়েলের একটি স্থানীয় নিউজ চ্যানেল, চ্যানেল 12-এর এই আর্টিকেলটি দেখুন। এখানে স্পষ্ট 61% মানুষ বলছেন
তারা ভয় পাচ্ছেন গণতন্ত্রের হত্যা নিয়ে। সমীক্ষা বলছে 66% মানুষ বিশ্বাস করছেন এই যুদ্ধকে দেখা হচ্ছে রাজনৈতিক লাভ হিসেবে। তাহলে ভেবে দেখুন, কোথায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রাবিন, যিনি শান্তিপূর্ণ উপায়ে সবটা সমাধান করতে চেয়েছিলেন, সফল হয়েছিলেন বেশ কিছু ক্ষেত্রে। আর আজ বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি প্রথমে নিজের ভুলে হামাসকে জায়গা করে দিলেন আর তারপর যুদ্ধ ঘোষণা করলেন হামাসের বিরুদ্ধে। বারবার নিজের পিঠ বাঁচাতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করছেন গাজা স্ট্রিপ ও সেখানকার স্থানীয় মানুষদেরকে। ক্ষমতার প্রায় শেষ দিকে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে একটি বৈঠক হয়। আমেরিকা সেখানে আশঙ্কা প্রকাশ করে, তারা মনে করছে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিভিন্ন আরব দেশ আস্তে আস্তে প্রবেশ করবে এই পরিস্থিতির মধ্যে। বৈঠকের কথাগুলিকে সেই সময় বাস্তবিক স্তরে গুরুত্ব না দেওয়া হলেও আজকের দিনে দেখা যাচ্ছে আমেরিকার সেই আশঙ্কাই কোথাও গিয়ে যেন সত্যি হতে যাচ্ছে। এই আর্টিকেলগুলো দেখুন, বলা হচ্ছে ইয়েমেন থেকে আসা 2টি মিসাইল ব্যর্থ করেছে ইসরায়েল, অর্থাৎ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। হেজবুল্লার সাথে প্রতিদিন সংঘাত বাড়ছে ইসরায়েলের। নেতানিয়াহু তো হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রেখেছেন লেবাননকে যে গাজার মতো ধ্বংসলীলা যদি দেখতে না চায় তাহলে লেবানন সরকার যেন হেজবুল্লাহকে সংযত করে। আরব দেশ ইরান ওই অঞ্চলের সমস্ত দেশকে আর্থিকভাবে সাহায্য করে, ফলে হেজবুল্লাহর শক্তি বৃদ্ধি বা ইয়েমেন দেশ থেকে আসা মিসাইল সব কিছুর প্রতিশোধ হিসেবে নেতানিয়াহু চাইছেন ইরানের ওপর স্ট্রাইক ব্যাক। জন গ্যাম্বেল নিজের প্রতিবেদনে স্পষ্ট বলছেন, এর ফলে উপমহাদেশীয় এক যুদ্ধের সম্ভাবনা বাড়ছে মিডল ইস্ট অঞ্চলে। একটা ভুল, সেই ভুলকে ঢাকতে আরও একটা ভুল, তারপর আরও একটা। সন্ত্রাসবাদীদের শাস্তি সাধারণ মানুষ এবং শিশুদের দেওয়া, আর এখন ধীরে ধীরে অন্যান্য আরব দেশের এই যুদ্ধে আগমন। এভাবে চলতে থাকলে সেই দিনটা হয়তো খুব বেশি দূরে নয় যখন 1948 বা 1967 মতো আবার একসাথে 5টি বা 6টি আরব দেশের সাথে যুদ্ধ করতে হবে ইসরায়েলকে। মহাত্মা গান্ধীর বলা সেই বিখ্যাত উক্তিটি আজকের দিনে বড্ড বেশি প্রাসঙ্গিক। অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে আপনাদের সকলের সাথে দ্য লাস্ট পেজের আরও একটি ভিডিওতে।